বাইরে যে পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু দুপুরের খাবার মেনু যদি একটু হালকা না হয় তাহলে কিন্তু পেটের সমস্যা নিঘাত হবে। আর সেই কারণেই আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একবার ট্রাই করে দেখো, কথা দিচ্ছি প্রতিটা মানুষের কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার কিন্তু এটা ওয়ান অফ ফেভারিট ডিশ। এটা হচ্ছে মোচা দিয়ে কারি। কারি আমরা অনেকভাবেই তৈরি করতে পারি, বাট আজকের কারিটা কিন্তু আমি স্পেশালি মোচা দিয়ে তৈরি করেছি, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করব তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। যদিও এটা গরমের সময় খাওয়ার জিনিস, ঠান্ডার সময়ও খেতে পারো, বাট গরমে খাওয়ার জন্য কিন্তু ভীষণ উপকারী। আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, কারণ এটা মোচা দিয়ে তৈরি। তোমরা চাইলে কিন্তু অন্য ভেজিটেবলস দিয়েও করতে পারো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই যেটা আমার দরকার, একটা মোচা, যার বাইরের অংশটা আমি রান্না করে ফেলেছিলাম আর বাকি এইটুকু রেখে দিয়েছিলাম। তো এটাকে গোল গোল চাকা চাকা করে এইভাবে কেটে নেব। আর ওইদিকে নিয়ে নিয়েছি কারি পাতা। এবার মোচাগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এটাকে কিন্তু আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দিব। খুব একটা বেশি সেদ্ধ করব না, জাস্ট অল্পখানি, যাতে কষটা বেরিয়ে যায়। কারণ জানো মোচার মধ্যে একটা কষকষ ভাব থাকে, আর সেটা কিন্তু রান্না মানে সেদ্ধ না করলে পরে খাবারটা খুব একটা বেশি ভালো লাগবে না খেতে। তো সেই জন্য এটাকে খানিকক্ষণের জন্য আমি সেদ্ধ করতে ছেড়ে দেবো। তো এই যে দেখো নুন আর হলুদ, নুনটা কিন্তু অবশ্যই দেবে, যারা মোচা রান্না করে তারা জানো। আর দেখো কিছু কিছু ফুল এক্সট্রা ছিল, সেগুলো কিন্তু খুলে গেছে, মানে ওই গোলটার থেকে খুলে গেছে। এবার যেটা করব সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে গিয়ে আমাকে এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, যেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। তো এদিকে আমার মোচা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি বন্ধ করে দিয়ে আবার চলে আসবো বেসনের দিকে। বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার যেটা আসল উপকরণ সেটা হচ্ছে নেব এই যে টক দই। টক দইটা কিন্তু একদম জল মেশানো ছিল না, একদম ড্রাই ছিল। তো সেই জন্য সামান্য একটু আমি জল দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ফ্যাটাতে হবে। এটা ফ্যাটানোর হয়ে গেলে কিন্তু এটা বেশ ফুলে যাবে, যেহেতু বেসন রয়েছে, ব্যাটার রয়েছে। তো এবার এটাকে আমি মোটামুটি সাইডে করে রেখে দেবো খানিকক্ষণ রেস্ট করার জন্য। এইবার যেটা করতে হবে, যে মোচাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, মানে বয়েল করে নিয়েছি, এবার এই জলটাকে আমি একদম ঝেড়ে ফেলে দিয়ে এবার মোচাটাকে এইভাবে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। তো তোমরা চাইলে কিন্তু এমনি নর্মালি মোচা যেরকম কুচি কুচি করে কেটে করো সেইভাবেও করতে পারো, অথবা গোটা এক একটা ফুল যেটা হয় সেটাও কিন্তু করতে পারো। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। নুনের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতো অনুযায়ী নিয়ে নিবে। এবার এর মধ্যে যাবে কিছু মশলাপাতি। তো চলো এখানে আমি মশলাপাতির কৌটো নিয়ে নিয়েছি। এবার দেবো হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো, তার সাথে হচ্ছে যদি তোমরা চাও কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, অথবা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর হয়। তার বাইরে কিন্তু আর কিছু না। কাঁচা লঙ্কাটা দিইনি, আমি আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি অল্প জিরে আর ধনের গুঁড়ো। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে সামান্য একটু চিনি দেবো। আমি সাধারণত সব রান্নাতেই সামান্য একটু চিনি ইউজ করে থাকি। তো এবার আমি সামান্য একটু চিনি দিয়ে এবার দিয়ে দিব বেসন। এবার বেসনটা আমি দিচ্ছি, এটাকে জাস্ট একটা বাটার তৈরি করব, আর একদম যাতে গায়ের সাথে লেগে থাকে সেই রকম ব্যাটার তৈরি করব। খুব একটা বেশি জল ইউজ করব না, এক চামচ করে জল দেবো, কারণ মোচাটা আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি, তো ওর মধ্যে সামান্য জল রয়েই গেছে। তো সেই জন্য অল্প হাতে এক চামচ করে আমি জল দেবো। যতটা আমার জলের প্রয়োজন আমি কিন্তু ততটাই জল দেবো, বেশি কিন্তু জল দেবো না। আর ব্যাটারের পরিমাণটাও খুব একটা বেশি করব না। তো এবার আস্তে আস্তে সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি এখানে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে রেখে দেব। তো চলো এবার এটাকে ভালোভাবে মেখে নিই। দেখো অনেকগুলোই খুলে গিয়েছে, আবার কিছু কিছু রয়েছে গোটাই রয়েছে এরকম গোল গোল। তোমরা চাইলে কিন্তু কুচি করেও নিতে পারো, আমি যেরকম আগে বললাম। আর জানোই মোচাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো তোমরা কিন্তু সপ্তাহে একদিন এই খাবারটা কিন্তু নিজেদের খাবারে রাখতেই পারো, মানে দুপুরের লাঞ্চে রাখতেই পারো। আর এই মোচার যেটা প্রিপারেশনটা বড়ার জন্য তৈরি করছি, এটা কিন্তু তোমরা এমনিতে চায়ের সাথেও খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো চলো আমার কিন্তু এই যে দেখো মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে এবার বাকি কাজগুলো করব। তো এবার আমি আবার কড়াইটা ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। আমি গ্যাসে করছি না, আমি এই রান্নাটা আজকে ইন্ডাকশানেই করছি। আমি ইদানিং আজকাল ইন্ডাকশানেই বেশিরভাগ রান্নাগুলো করি, খুব চটপট করে হয়ে যায়। তো এবার আমি দেখো ইন্ডাকশান বসিয়ে দিয়েছি। ইন্ডাকশান আমার কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার আমি ওপরে তেল দিয়ে দেবো। খুব একটা বেশি তেল দেবো না, মানে খুব ডিপ ফ্রাই করবো না, নর্মালভাবেই ভাজা করব। আর আমি বেশ কিছু মাস যাবৎ তেল খুব কম ইউজ করে রান্না করছি, মানে যতটা না দিলেই নয় ততটাই তেল ইউজ করছি। তো এবার দেখো আমার কিন্তু কড়াইটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। তেলটাকে ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম, যাতে কিনা বড়াগুলো আমার লেগে না যায়।
সেটা একটুখানি দেখতে হবে। আর তেলটাকে কিন্তু খুব ভালো রকমভাবে গরম হতে দিতে হবে, তা না হলে কিন্তু বড়াগুলো লেগে যাবে। তো এইবার হচ্ছে আমি বড়াগুলোকে আমি চেক করে নেওয়ার জন্য একটুখানি দিয়ে দেখব যে আমার কড়াইটা ঠিকঠাক করে গরম হচ্ছে কিনা, আর মোচার গায়ে যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা ছেড়ে যাচ্ছে কিনা। তো দেখলাম যে না, লাগছে না। তো আমি কিন্তু বড়াগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি। এবার এক এক করে এইভাবে বড়াগুলো গোল গোল যে চাকাগুলো করেছি সেগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু এই কারিটা আলু দিয়ে, ফুলকপি দিয়ে বা যে কোনো ধরনের ভেজিটেবলস দিয়ে কিন্তু এইভাবে বড়া তৈরি করে করতে পারো। এটা কিন্তু ভীষণ 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 ভালো লাগে খেতে। তো চলো এইবার বড়াটা ভাজার জন্য আস্তে করে স্টিম করতে হবে, কারণ তা না হলে কিন্তু লাল হয়ে যাবে। আর খুব একটা বেশি ভাজার দরকার নেই, কারণ মোচা কিন্তু আমাদের অলরেডি সেদ্ধ করা আছে। তো সেই জন্য খুব একটা বেশিক্ষণ ধরে সময় লাগবে না ভাজতে। আর হ্যাঁ, ভাজতে ভাজতে হঠাৎ করে মনে পড়লো যে এইটার আরও একটা যে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা তো আমি তোমাদের সাথে শেয়ারই করিনি। তো চলো মোচাটা এখানে ভাজা হতে থাক, ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই আরও একটা খুব ইম্পর্ট্যান্ট উপকরণ, যেটা কিন্তু এই কারিটাকে খুব বেশি স্পেশাল বানায়। তো ওই দিকে আমি টক দই আর বেসন মেখে রেখেছি, আর এখানে নিয়েছি 2 টুকরো তেঁতুল। তার মধ্যে কিন্তু সামান্য একটু গরম জল করে দিয়ে দেবো। এটা কিন্তু সবার ফার্স্টে করে রেখেছি, কারণ তেঁতুলটা ভিজতে একটু সময় লাগবে, কারণ জলের মধ্যে ভালো করে না ভিজলে এটা কিন্তু তেঁতুলের যে রসটা সেটা আমরা পাবো না। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম সাইডে। তো আর এদিকে দেখো আমার বড়াগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। বড়াগুলো দেখে আমার এত লোভ লাগছিল যে আমি রান্না করতে করতে কিন্তু বেশ কয়েকটা বড়া খেয়ে নিয়েছিলাম। সেই জন্য রান্না করার পরে কিন্তু আমার মনে হচ্ছিল বড়া আমার অনেকটা কম হয়ে গেল, আর একটু বেশি থাকলে ভালো হতো। তো যাই হোক, এখানে দেখো আমার বড়াগুলো কিন্তু একদম গোল গোল টাইপের থাকেনি, একটু তেরা বেঁকা হয়ে গিয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। তো এই যে দেখো আমার বড়া কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে তুলে নেব, আর বাকি যেটুকু বড়া আছে সেটা কিন্তু আমি আবার দুবারে করে কিন্তু ভেজে নেব। তো আমার কিন্তু এখানে বড়া একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেব খুব সাবধানে, যাতে ভেঙে না যায়। যেহেতু বয়েল করা রয়েছে সেই জন্য কিন্তু মোচাটা অনেক সময় ভেঙে যেতে পারে, তো সেই জন্য আস্তে ধীরে তুলে নেব। দেখো এখানে কিন্তু কড়াইয়ে আমার একদমই কম তেল রয়েছে। তো আমার এইবার আমার সব ভাজা এখানে রয়েছে পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 খানার মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেটাকেই আমাকে দিতে হবে। কিন্তু তার আগে যেটা দিতে হবে সেটা হচ্ছে কারি পাতা। সাউথ ইন্ডিয়ান ডিশ রান্না হবে আর কারি পাতা যাবে না, সেটা তো হতেই পারে না। আর কারি পাতা কিন্তু পেটের জন্য ভীষণ 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 উপকারী। তোমরা চাইলে কিন্তু যে কোনো খাবারে কারি পাতাটা ইউজ করতে পারো। আমার যেহেতু বাড়িতে গাছ রয়েছে সেজন্য আমি যখন ইচ্ছে তখন কারি পাতা তুলে নিয়ে এসে আর রান্নাতে সম্বার হিসেবে দিয়ে দিই। তো কারি পাতা তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা দিইনি, আমি কিন্তু কাঁচা লঙ্কাই দিয়েছি। আমি শুধু শুকনো লঙ্কার একটুখানি গুঁড়ো ওই ব্যাটারের মধ্যে ইউজ করেছি। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা, লঙ্কা বাকিগুলো আমি পরে দেবো। প্রথমে যেহেতু একটা লঙ্কা দিয়ে দিয়েছি সেই জন্য বাকি লঙ্কা দুটো খুব বেশি ঝাল কিন্তু হবে না। এই ডিশটাই কারি কিন্তু খুব বেশি ঝাল হয় না, কারি কিন্তু বেসিক্যালি একটু টক টেস্টের হয়। এইবার কিন্তু আমাকে পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালারের থেকে বেশি ফ্রাই করতে হবে, মানে যাতে পেঁয়াজটা একটু গলে গলে যায় এরকম একটা ব্যাপার রাখতে হবে। পেঁয়াজটা কিন্তু এইরকম কাঁচা কাঁচা বা গোটা গোটা থাকলে কিন্তু চলবে না, মানে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। আর কারি পাতাটাও কিন্তু পুড়ে যাতে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তার মধ্যে টমেটো অ্যাড করে দিয়েছি, আর আগে কিন্তু দিয়েছি সামান্য পরিমাণ একটু চিনিটা দিলে কিন্তু পেঁয়াজ ভাজার যে কালারটা সেটা কিন্তু অসাধারণ আসে। তোমরা যে কোনো রান্নাতেই মশলা কষানোর আগে যদি সামান্য একটু পেঁয়াজের সাথে সামান্য একটু চিনি দিয়ে দাও, তাহলে কিন্তু সেটার কালারটা কিন্তু খুব সুন্দরভাবে আসে। এখানে কিন্তু তোমরা চাইলে টমেটো পিউরিও ইউজ করতে পারো, অথবা কিন্তু এইরকমভাবে টমেটোটা দিয়ে দিতে পারো। খেয়াল রাখতে হবে টমেটোটা যেন একদম গলে যায়, মানে এটা মশলাটা কিন্তু একদম গ্রেভির মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তেলটা মোটামুটি ছেড়ে দিয়েছে। এবার যেটা আমি করব সেটা হচ্ছে একটু ধনে আর জিরে, আমি ধনে দিয়েছি। এবার হচ্ছে জিরের গুঁড়োও দিয়ে দেবো, দুটো কিন্তু মিক্সড করে দিয়েছি। আর সাথে দেবো লঙ্কার গুঁড়ো। আর তোমরা কিন্তু চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, আর তার সাথে যদি তোমাদের কাছে অন্য কোনো মশলা থাকে সেটাও কিন্তু তোমরা অ্যাড করতে পারো। এখানে কিন্তু আমি কিচেন কিং মশলা যেটা হয় সেটা কিন্তু অ্যাড করেছি, এতে কিন্তু খাবারের টেস্টটা অসাধারণ আসে। তো এবার আমি মশলাটাকে একটু সামান্য পরিমাণের মতো করে কষিয়ে নেবো, 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবো, যাতে কিনা একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। কাঁচা কাঁচা থাকলে তো ভালো লাগবে না, সেই জন্য সামান্য একটু কষিয়ে নেব। এরপরে যেটা করব সেটা হচ্ছে দই আর বেসন, যেটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু আমি এখানে দিয়ে দেবো। দেখো আমার কিন্তু এখানে ফেটানোর পরে বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। এবার যেটা করব, এবার কিন্তু তোমরা সেখানে চাইলে নিজেদের প্রয়োজন মতো লবণ নুন একই জিনিস, চিনি আর নুনটাকে তোমরা নিজেদের মতো করে আন্দাজ করে দিয়ে দিতে পারো। যেখানে আমার মানে যে ব্যাটারটা তৈরি করেছি সেটা কিন্তু অনেকটাই ঘন, সেই জন্য দেখো নিচে কিন্তু একদম লেগে যাচ্ছে।
সেই জন্য আমি সামান্য বাটিটা ধুয়ে কিন্তু এখানে জলটা অ্যাড করে নিয়েছি। এবার যেটা করতে হবে, খুব তাড়াতাড়ি হাত চালিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে, মানে মশলার সাথে মিক্সড করতে হবে। যেহেতু এখানে বেসন রয়েছে সেজন্য কিন্তু লাম্পস পড়ে যাওয়ার চান্সেস একটা থেকে যায়, সেই জন্য গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখে তারপরে কিন্তু ফটাফট করে এটাকে ভালোভাবে হাতা দিয়ে কিন্তু মিক্সড করে নিতে হবে মশলার সাথে, তা না হলে কিন্তু বাবলস টাইপের পড়ে যাবে। তো এই যে দেখো কালারটা দেখেছো তো, একদম হোয়াইটও নেই আবার একদম ইয়েলো হয়নি, একটা ক্রিম কালারের বেস তৈরি হয়েছে। আর এটা দিয়ে কিন্তু ভাত খেতে অসাধারণ লাগে। তোমরা কিন্তু গোটা গরমের সিজনে এই ধরনের কারি কিন্তু তৈরি করতে পারো। ভেজিটেবলস তো তোমরা নিজেদের ইচ্ছা মতো অ্যাড করতে পারো, যদি ভেজিটেবলস অ্যাড না করতে চাও এমনিতেও কিন্তু দইয়ের এই রেসিপিটা তোমরা কিন্তু নিজেদের খাবারে রাখতে পারো। এটা কিন্তু ভীষণ 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 ভালো পেটের জন্য। যারা এমনি নর্মালি দই খেতে পছন্দ করো না, টক দই, তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। আর বড়ার মধ্যে কিন্তু তোমরা পেঁয়াজ, ক্যাপসিকাম, বিভিন্ন ধরনের ভেজিটেবলস কুচি কুচি করে কেটে তার মধ্যে বেসন দিয়ে কিন্তু ছোটো ছোটো বড়ার মতো করে পকোড়া টাইপের করে কিন্তু এই কারিটার মধ্যে অ্যাড করে দিতে পারো। এটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। আর ভাত দিয়ে যদি খাও তাহলে সত্যি আমি বলছি খুব ভালো লাগবে তোমাদের। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, যিশুরও কিন্তু ভীষণ ভালো লাগে। আর খুব একটা যদি টক তোমরা পছন্দ না করো তাহলে কিন্তু তেঁতুলটাকে স্কিপ করতে পারো, কোনো বাধ্যতামূলক নয় যে তোমাদেরকে তেঁতুলটা অ্যাড করতে হবে। তো দেখো দইটা কিন্তু এখানে ফোটা শুরু হয়ে গিয়েছে। আর এবার আমি দিয়ে দেবো হচ্ছে নুনটা কিন্তু আমি একদম চেষ্টা করি শেষের দিকেই দেওয়ার, কারণ আমি পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম। আর দইটা দেওয়ার পরে এবার দেখো আমার তরকারিটা কিন্তু মোটামুটি গ্রেভিটা মোটামুটি মানে একদম শেষের দিকে ফুটছে, ভালো রকমের ফুটতে হবে, কারণ বেসন রয়েছে, বেসনের কাঁচা কাঁচা কিন্তু একটা স্মেল থেকে যায়। তো সেই জন্য সেটাকে কিন্তু দূর করার জন্য খানিকক্ষণ বাদে বাদে এটাকে নাড়তে হবে, ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট এটাকে ছেড়ে দিতে হবে, কারণ বেসনের একটা কাঁচা গন্ধ রয়েছে, সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু তোমরা এটাকে একদমই নামাবে না, ততক্ষণ অবধি এটা ফুটে যাবে। এবার যেটা করব, দেখো আমার কিন্তু এই যে কারিটা রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটা, তেঁতুলটা আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো একদম নরম হয়ে গিয়েছে। এবার এটাকে চটকে নিয়ে, ভালো করে চটকে নিয়ে কিন্তু তোমরা চাইলে তেঁতুলের বিচি সমেতে দিয়ে দিতে পারো যাদের ভালো লাগে। আমার তো ভালো লাগে, কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এটাকে কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরেই দেবো। গ্রেভিটা কিন্তু আমার যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গিয়েছে। তো তেঁতুলটা দেওয়ার আগে আমি বড়াগুলো দিয়ে দেবো, কারণ বড়াগুলো গ্রেভির সাথে ভালোভাবে একটা অ্যাডজাস্ট তৈরি করার জন্য এটাকে খানিকক্ষণ গ্রেভির মধ্যে রেখে দেবো। তো এইভাবে এক এক করে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। তার মধ্যে তো আমি অনেকগুলো খেয়েই নিয়েছি, তোমাদেরকে আগেও বলেছি এই ধরনের খাবার রান্না করতে করতে আমার খাওয়ার অভ্যেস একটু আছে, আমি খেয়ে নিই। তো বড়াগুলো ভীষণই টেস্টি হয়েছিল। তোমরা যদি চাও এইরকম মোচার বড়া কিন্তু তোমরা এক্সট্রা করে বিকেলে স্ন্যাক্সের জন্য রেডি করতে পারো, ভীষণই সহজ। আর মোচা যেহেতু খাওয়া ভীষণ উপকারী, তো সেই জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর আমার যেহেতু মোচা ভীষণ পছন্দের একটা খাবার, তো সেই জন্য আমি মোচার যে কোনো আইটেম আমাকে করে দিলে আমি সেটা খেয়ে নিতে পারি। তো দেখো আমার কিন্তু গ্রেভি একদম কমপ্লিট হয়ে গিয়েছে, বড়া আমি দিয়ে দিয়েছি। তোমরা এই জায়গাতে কিন্তু মোচার বদলে অন্য যে কোনো বড়া ইউজ করতে পারো, বাট আমি যেহেতু আজকে মোচা দিয়েই কারি বানাচ্ছি, তো সেই জন্য মোচাটাই ইম্পর্টেন্ট। তো আমার কিন্তু দেখো কমপ্লিট হয়ে গিয়েছে, আমার এখন জাস্ট নামাতে হবে। তার আগে যেটা করব, যে তেঁতুলটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে এটার মধ্যে দিয়ে দেবো। তোমরা আলাদা করেও দিতে পারো, মানে আলাদা করে ছেঁকে নিয়ে তারপরে এটা অ্যাড করতে পারো, বা এইভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি তেঁতুলটাকে স্কিপ করতে চাও তাহলে কিন্তু তেঁতুলটাও স্কিপ করে নিতে পারো। আর যারা টক খেতে একটু ভালোবাসো গরমের মধ্যে, তারা কিন্তু এই তেঁতুলটাকে অবশ্যই দেবে, ভীষণ ভালো লাগবে খেতে। আশা করছি ট্রাই করে দেখতে পারো। আর যদি কেউ এরকম খাবার বানিয়ে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলেও সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। কারণ আমার খুব একটা রান্নাবান্না করতে সবসময় খুব একটা ভালো লাগে না, তবে মুড হলে আমি রান্নাবান্না করি, আমার ভালো লাগে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে জানিও। অবশ্যই রান্না করে খাওয়ার পরেই আমাকে জানাবে যে কেমন লাগলো খেতে। ট্রাই করে দেখো, আশা করব তোমরা নিরাশ হবে না। একটু টক স্বাদের, কিন্তু সত্যিই বলছি গরমের জন্য ভীষণ 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 উপকারী। এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো আমার কারিটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে, এর থেকে বেশি ঘন করলে আর ভালো লাগবে না। এবার আমি ইন্ডাকশন বন্ধ করে দিচ্ছি। এরপরে খানিকক্ষণ এটাকে রেখে দেবো, কারণ আমি রান্না করার সাথে সাথে কড়াই থেকে কিছু নামাই না, খানিকক্ষণ রেখে দিই, ছেড়ে দিই রান্নাটাকে কড়াইয়ের মধ্যে, তাতে নাকি বেশি টেস্টটা হয়। তো সেই জন্য দেখো আমি ঢাকনা দিই, খানিকক্ষণের জন্য এটাকে ছেড়ে দেবো। আর তারপরে কিন্তু এটাকে আমি
একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। আর যেটা কিনা এবার এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে গরম গরম ভাতের সাথে খেতে পারো, ঠান্ডা ভাতের সাথেও খেতে পারো, কোনো সমস্যা নেই, বা এটাকে এমনিও খেতে পারো। যিশুকে আমি ট্রাই করিয়েছিলাম, যিশুর এটা ভীষণ পছন্দ হয়েছে, ও বারবার করে চাইছিল, বাট আমি ওকে বলেছি না, ভাত দিয়ে খেতে হবে। তোমরা কিন্তু এই খাবারটা ট্রাই করতে পারো। আর এটা এই গরমের জন্য ভীষণ ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।